তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কর্মকর্তা ছিল হাত পাত কেউ তুলবে না, উঠবে না, একদম উঠবে না যতক্ষণ না। আমি তো ভীষণ পজিটিভ ফিডব্যাক পাচ্ছি দলের যারা কর্মীরা আছেন তাদের থেকেও, সাধারণ মানুষের থেকেও। আমি তো মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম, বর্গভীমা মায়ের মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর তো গোটা শহরের অনেকটাই প্রায় গাড়িতে করে আমাদের মেন পার্টি অফিস অব্দি এলাম। সেখানে রাস্তার দুধারে যে মানুষ দাঁড়িয়েছিলেন তারা যেভাবে আমাকে আশীর্বাদ করলেন, আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। দেখুন, এদের প্রত্যেকের সাথেই একটা পরিচয় পর্ব তো অফিসিয়ালি দরকার। যদিও এদের অনেকের সাথেই আমার আগে থেকেই পরিচয় ছিল, তারপরে একটা পরিচয় পর্ব হলো। রাজনৈতিকভাবে কিছু বক্তব্য আমাদের সিনিয়র নেতারা যারা আছেন জেলার তারা রাখলেন। আমিও বললাম আমার যেটুকু আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলে যে সাধারণ মানুষের কাছে কোন কথাগুলো তুলে ধরা উচিত, সেই বক্তব্যগুলো রাখলাম। থেকে মোটামুটি ভালোই সবার সাথে আলাপচারিতা হলো, ভালো হয়েছে। দেবাংশু ভোটের সবসময় নতুন পলিটিক্স নিয়ে আসে, একটা নতুন কিছু ধারা নিয়ে আসে। এবারে প্রচারে কি নতুন ধারা রয়েছে আপনার? দেখুন, নতুন ধারা বলতে মানে আপনি যদি স্লোগানের কথা কিছু বলে থাকেন, এখনো সেরকম কিছু ভাবিনি। তবে আশা করি চলতে চলতে মাথায় চলে আসবে, কারণ এরকম জিনিস তো আর কষ্ট করে ভেবে হয় না, মানে হঠাৎ করে যেটা মাথায় চলে আসে সেরকমই। নিশ্চিতভাবে যদি তমলুকের জন্য কোনো বিশেষভাবে স্লোগান ভাবি আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে এখনো পর্যন্ত কিছু ভাবছি না। নতুন ধারা যদি বলেন, নতুন ধারা আমি ঠিক বলতে রাজি নই। আমার রুচি আমাকে বলে কাউকে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে আক্রমণ না করার কথা। শুভেন্দু বাবুরা আমাকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করছেন, আমি তাদের পর্যায়ে নেমে তাদেরকে আক্রমণ করবো না। আমি অভিজিৎ বাবুকে শ্রদ্ধা জানাই, শুভেন্দু বাবুকে শ্রদ্ধা জানাই। শুভেন্দু বাবু আমাকে আজকে গতকালকে দেখলাম নর্দমা বলে অভিহিত করেছেন, আমি শুভেন্দু বাবুকে শুভেচ্ছা জানাই। তিনি আমাকে নর্দমা বলতে পারেন, আমি মনে করি মা বর্গভীমা তাকে সুমতি দেবেন। এইটাই আমার মনে হয় আমাদের তরফ থেকে প্রচারের অভিমত থাকবে, যে আমরা আমাদের তরফ থেকে আমরা নিচে নামবো না। তুমি অধম, তা বলে আমি উত্তম হইব না। কেন বলছি, 2019-এর নিরিখে তৃণমূল কংগ্রেস তখন যখন জিতেছিল লোকসভাতে 50% বেশি ভোট পেয়ে, প্রায় 1,90,000-এর বেশি ভোট ছিল লোকসভাতে। এই জায়গায় 2021-এ যদি হিসাব করা যায় বা 2000 একবারে শেষ ভোট হচ্ছে পঞ্চায়েত, তাতে করে তৃণমূল কংগ্রেসের কিন্তু যথেষ্ট ভোট ব্যাংক কমেছে। এই জায়গাটাই রিকভারি কিভাবে করবে? দেখুন, রিকভারি করার জন্য অলরেডি আমাদের নেতৃত্ব বিভিন্ন জায়গাতে সাংগঠনিকভাবে যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, যেগুলো পরিবর্তন করা দরকার বা যেগুলো চেঞ্জেস করা দরকার, সেগুলো আমরা এগোচ্ছি। স্বাভাবিকভাবে ব্যবধানটা তো কখনো কখনো কম বেশি যে কোনো ক্ষেত্রেই হয়। আমরা ধরুন দক্ষিণ কলকাতা 2009-এ যে মার্জিন, 2004-এ যে মার্জিন, 2019-এর মার্জিন তার চাইতে বেশি, কিন্তু তা বলে কি দক্ষিণ কলকাতা আমাদের দুর্বল আসন? এরকম নয়। মার্জিন কখনো আপ ডাউন হতে থাকে। আমাদের টার্গেট থাকবে আমরা সর্বোচ্চ মার্জিনেই যেন জিততে পারি, তার জন্য যা যা করার দরকার আমরা করবো। আর এটাও ঠিক, 2021 সালে শুভেন্দুবাবু যখন হঠাৎ করে চলে গিয়েছিলেন, তখন আমাদের মধ্যে অনেকেই আমরা একটা দ্বিধাগ্রস্ত জায়গার মধ্যে চলে গিয়েছিলাম। তার সাথে সাথে নিজেদের রিকভার করা সেখান থেকে পসিবল হয়নি। তার কারণ যেহেতু তিনি গোটা জেলাটা প্রায় একনায়কতন্ত্রের মতো করে চালাতেন, মানে নিজেই একনায়ক ছিলেন এবং সেই তন্ত্রের মধ্যে সবাইকে বসিয়ে পুরোটা এরকম একটা সিস্টেমের মধ্যে চালাতেন, হিটলারি কায়দায় চালাতেন। ফলে তিনি হুট করে চলে যাওয়ার পরে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটার এফেক্ট আপনারা 2021-এ দেখেছেন। তার পরবর্তীকালে আজকে 3-4 বছর যাবত আমাদের এখানকার নেতৃত্বরা প্রত্যেকেই তারা আত্মনির্ভর হয়েছে এবং প্রত্যেকেই তারা আজকে এমন জায়গায় সংগঠন নিয়ে দাঁড় করাতে পেরেছে। শুভেন্দুবাবু যেই জায়গায়, তার কাছে আমার মনে হয় দুর্ভিক্ষ। ঘোষণা হয়েছে তৃণমূল প্রার্থী হিসাবে, বিজেপির এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি, তবে শোনা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি দাঁড়ান, কি বলবেন তাকে? না, আমি রাজনৈতিকভাবে তাকে গুরুত্বপূর্ণ প্রার্থী মনে করি না, কারণ তিনি রাজনীতির ব্যক্তি নন।
সাধারণ মানুষ এখন খুব সচেতন হয়ে গিয়েছে। যে মানুষটা দুদিন আগে পর্যন্ত বিচারপতির আসনে বসেছিলেন, তার হুট করে মনে হলো আমি এবার সাংসদ হব। তো সাংসদ ধরুন হয়ে গেল মানুষের আশীর্বাদে, তার পরবর্তীকালে তার হঠাৎ করে একদিন মনে হলো না আমি আর রাজনীতিটা করবো না, আমার ভালো লাগছে না। এই যে তার মুড সুইং আবার যদি হয়, তখন কি 4.5 বছর কপাল চাপড়াবেন তমলুকের মানুষ? এইটা তারা অ্যাফোর্ড করতে পারবেন না। সেখানে আমি 24/7 পলিটিশিয়ান, 5 বছরের ওপর হয়ে গেল আমার রাজনৈতিক বয়স। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, মানুষ যদি আমাকে নির্বাচিত করেন 5টা বছর আমাকে মানুষ পাবেন। আমি যেমন ফ্যান্সি দুনিয়া থেকে রাজনীতিতে আসি, হুট করে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিইনি, সেরকম ভাবে আমাকে রাজনীতিকে বিদায়ও জানাতে হবে না, আর আমার মুডও পরিবর্তিত হবে না। তাহলে মানুষ আমাকে পাবেন। এবার মানুষের সিদ্ধান্ত, মানুষ কাকে চাইবেন। আপনি যদি অভিজিৎ সাংসদ হন, বন্দ্যোপাধ্যায় এও বলছেন সাংসদ- গতকাল যে চোরেদেরকে একটিও ভোট নয়, তৃণমূলকে একদম ঠিক একটিও ভোট বলেছেন, নয়। চোরেদের একটিও ভোট নয় মানে বিজেপিকে একটা ভোট নয়। ঠিক বলেছেন উনি, বলছেন সমর্থন করি। দুর্বৃত্তদের একটা ভোট নয়, তৃণমূলকেও একটা ভোট নয়। না, তৃণমূলটা পরে বলেছে কি দুর্বৃত্তদের একটা ভোট না, এটা অভিজিৎ বাবু ঠিক বলেছেন, মানে বিজেপিকে একটা ভোট দিতে না বলছে। কারণ বিজেপিরই তো ব্রিজভূষণ থেকে শুরু করে হাতরাস উন্নত আমরা দেখেছি তাদের দুর্বৃত্ত কত। আর বাংলার মাটিতে তো বিজেপি সবকটা নেতাই দুর্বৃত্ত, ভদ্র মানুষ আর কোথায় আছে? ভোট প্রচার প্রথম কথা হচ্ছে তমলুকের মানুষের রিকোয়ারমেন্ট যা, প্রথম কথা হচ্ছে আমার প্রথম দাবি থাকবে তমলুকে একটা কেন্দ্রীয় সরকারের এইমস দরকার। তমলুকের মাটিতে একটা এইমস আনতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, এটা প্রথম দাবি থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেলওয়ে কানেক্টিভিটি গুলো শুরু করে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার থেকে সরে আসার পর আর সেভাবে কাজ এগোয়নি। কেন্দ্রীয় সরকারের থেকে রেলের জন্য আরো অনেক প্রজেক্ট আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আনতে হবে, এবং গোটা তমলুক লোকসভা কেন্দ্রটা আরো অনেক জায়গা আছে যেটা রেলওয়ে লাইনের দ্বারা যুক্ত নয়, সেগুলোকে সংযুক্তিকরণ করতে হবে। এই দুটো প্রধান দাবি থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা করব, গোটা লোকসভা কেন্দ্র জুড়ে একটা হেল্পলাইন নাম্বার চালু থাকবে। রাত বিরেতে মানুষের মেডিকেল এমার্জেন্সি, সরকারি প্রকল্প কোথাও পাচ্ছেন না, সেখান থেকে শুরু করে কোনো রকম সমস্যা, কোনো রকমের প্রবলেম দেখা দিয়েছে, একটা এমএলএ হেল্পলাইনে ফোন করে মানুষ তার সমস্যার সমাধান পাবেন। সেটা গোটা রাজ্য জুড়ে একটা এমপি হেল্পলাইনে ফোন করে মানুষ তার সমস্যার সমাধান পাবেন, যেটা গোটা লোকসভা জুড়ে কাজ করবে। এটা আমার তরফ থেকে কাজ হবে। আর তারপরে তো আমি বললামই, মমতা বন্দ্যোপাধ্যায় আমার সন্তান স্নেহ স্নেহ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন। আমি যদি তাদেরকে বলি যে তমলুকের জন্য আমার কিন্তু এই কাজটা দরকার, আর 5 জন মানুষের থেকে আমি এটুকু নিশ্চিত, নিজের উপর কনফিডেন্ট যে আমি তাদের থেকে অনেক বেশি ভালোভাবে তমলুকের জন্য কাজটা আনতে পারবো, আর আমি সেই কাজটা করে দেখাবো। এবারে ভোটের ইস্যু তবে আপনার তৃণমূল কংগ্রেসই সাংসদ এলাকা, কিন্তু আমরা দেখেছি যে কোনো কারণে হোক আপনাদের সাংসদের একটা দূরত্ব ছিল, কাজ করেনি আপনার দলের হয়ে, বা তাকে কোনো যেভাবে উনি দলেরও শুধু কাজ করেননি তা নয়, উনি মানুষেরও কাজ করেননি। সেই জায়গাটাও আজকে আপনি যখন যাবেন সেই তৃণমূল কংগ্রেসের ব্যানারেই আপনি যাচ্ছেন, সেই জায়গাটা কি রাখবেন যে কি ডেভেলপমেন্টটা হয়নি বা কেন হয়নি বা কি করবেন আগামী দিনে? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যাদের বিচ্ছেদ হয়ে যায়, উন্নয়নের সাথেও তাদের বিচ্ছেদ হয়ে যায়, কারণ তারা তখন কাজ করতে পারেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন কেন্দ্রে বিজেপি সরকার, এখানে সাংসদরা বিজেপি সাংসদের মতোই অ্যাটিটিউড করেছেন। আমি যদি ধরে নিই পার্লামেন্টে গিয়ে, তাহলে সেই জায়গা থেকে এটা খুব স্বাভাবিক যে কেন্দ্রীয় সরকার যখন উত্তরপ্রদেশকে কিছু দিচ্ছে, কেন্দ্রীয় সরকার যখন গুজরাটকে কিছু দিচ্ছে, তখন এই বাংলার কোনো বিজেপি সাংসদের এটা ক্ষমতা নেই তারা উঠে দাঁড়িয়ে বলবেন আমার বাংলার জন্য চাই। উত্তরপ্রদেশকে শুধু কেন দিচ্ছেন, গুজরাটকে কেন দিচ্ছেন? কারণ তারা জানেন তাদের প্রভু নরেন্দ্র মোদী। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা এমপি, তারা চিৎকার করতে পারবেন শুধু বাংলার জন্য, কারণ তাদের টিকিটটা গুজরাটে বাধা নেই, যেটা এখানকার বিজেপি এমপিদের টিকিটটা বাধা। আমরা এইখানেই বলছি এটা প্রবলেম, এই জন্য বাংলার ভয়েস বাড়ানোর দরকার আছে। আমাদের করতেই হবে। দেখুন, এই বাঙালি জাতি আর পাঞ্জাবি, এই দুটো জাতি এমন জাতি, এরা দুজন মিলে দেশটাকে স্বাধীন করেছিল বলে আজকে ভারতবর্ষ স্বাধীন। কিন্তু দেশভাগের যন্ত্রণা ভুগতে হয়েছে এই দুটো জাতিকে। ভাগ করা হলো, এই পশ্চিমবঙ্গ ভাগ হলো আর এই পাঞ্জাব ভাগ হলো। আজকের দিনে আপনি যদি দাঁড়িয়ে দেখেন, সবচেয়ে বেশি বঞ্চনা করা হচ্ছে ভারতবর্ষের এই দুটো জাতিকেই, পশ্চিমবঙ্গের মানুষকে আর পাঞ্জাবের মানুষকে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কোথাও গিয়ে মনে হয় নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি বুঝতে পেরেছেন যে বাঙালি বা বাংলা, তারা যদি তাদের পায়ের তলার মাটি শক্তিশালী হয়, তাহলে তারা যে কোনো পর্যায়ে চলে যেতে পারে। আর আপনি যদি বাঙালিদের দেখেন, খেলাধুলা থেকে সিনেমা জগৎ থেকে গানের জগৎ, প্রত্যেকটা জায়গায় যেখানেই সুযোগ পেয়েছে বাঙালি জাতি প্রথম জায়গায় চলে গিয়েছে। এটাকে আটকাতে হবে। তাই বাংলাকে ভাতে মারো, বাংলাকে পাতে মারো, বাংলাকে প্রাণে মারো, বাংলাকে ধনে মারো, যেভাবে হোক বাংলাকে মারো, এটা তাদের টার্গেট। আর এই টার্গেটকে হাসিল করার জন্যই এই বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে একের পর এক আন্দোলনের ডাক দিয়েছে। এবার ওই আন্দোলনের ডাক আমরা দিলাম। বলছি বাবুরের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা বলেছে, কি বলবেন? দেখুন, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছেন, আমাদের তো আলাদা করে আর কিছু বলার থাকে না। তো ব্যাপারটা না হলেই ভালো হতো। না হলে ভালো হতো বলতে, বাবুন্দা আমাদের খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, কাছের মানুষ, খারাপ লাগছে শুনে। বাবুল বন্দ্যোপাধ্যায় বলছেন আমি অন্যায় করেছি, তাই জন্য দিদি বকেছে, এটা দিদি ভাইয়ের ব্যাস। আমি তো ওই জন্যই বললাম যে আমাদের এখানে কিছু মন্তব্য করা উচিত নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বাবুন বাবু শুধু তো তার ভাই নন, তিনি পার্টিরও একজন কর্মী। তা আমরা যেমন পার্টির কর্মী, আমাদের সবচেয়ে বড় অভিভাবক যিনি, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি আমাদের বকবেন, ধমক দেবেন, প্রয়োজনে কান মুলে দেবেন, এটা তো আমরা প্রত্যেকে আমরা সেটা এটাও আমাদের কাছে আশীর্বাদের মতো। কংগ্রেসের কর্মীদের কাছে শুনেছেন না তৃণমূলের কাছে? এইটাই হচ্ছে ব্যাপার। কংগ্রেসের কর্মীরা অধীর চৌধুরীকে আর মেনে নিতে পারছেন না, আর অধীর বাবুরও মুখ চোখ শুকিয়ে গেছে, কারণ তিনিও বুঝতে পারছেন 2024 লোকসভা নির্বাচনে অধীর বাবু পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রিপার্কেশন তার কর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে। কোথাও গিয়ে তাদের মধ্যে একটা ইন্টারনাল ব্যাপার হতে পারে, আমাদের বাইরে থেকে এটা নিয়ে মন্তব্য করা উচিত না। তবে অধীর বাবু এবার হারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, এটা তার এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারছি। বিজেপির বিরুদ্ধে যাবে সে। শুনুন, রানাঘাট, বনগাঁ এই কয়েকটা এলাকাতে বিজেপি হয়তো একতরফা কিছু মানুষকে বোঝাতে চাইছে, কিন্তু মানুষ আলটিমেটলি বুঝতে পারছে যে সিএ হচ্ছে এনআরসির একটা বড় ভাগ, আর এটা বিজেপির বিপক্ষে যাবে গোটা বাংলা জুড়ে। এবং অলরেডি আসামে দেখুন কি রিপার্কেশন শুরু হয়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা অলরেডি বলে দিয়েছে যে সিএ নাগরিকত্ব কাউকে দেবে না। তো হেমন্ত বিশ্ব শর্মা ঠিক বলছেন না শুভেন্দু অধিকারীরা ঠিক বলছেন? কে ঠিক বলছে? অপশাসন এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে অরাজকতা চলছে, ধর্মীয় রাজনীতি চলছে, তার বিরুদ্ধে, এবং কেন্দ্রে নতুন সরকার আনার পক্ষে, যে নতুন সরকার কেন্দ্রে এসেও রাজ্যের মতো প্রকল্পগুলো চালু করবে। আমরাও ডবল ইঞ্জিনের পক্ষে কথা বলছি, কিন্তু আমাদের ডবল ইঞ্জিনটা একটু আলাদা। ওরা বলে দিল্লিতেও মোদি, রাজ্যেও মোদি, আমরা বলি ডবল ইঞ্জিন, রাজ্যেও দিদি, দিল্লিতেও দিদি। এটা আমাদের প্রচারের অভিমুখ। দেখুন, যে সমস্ত মানুষেরা শুধুমাত্র টিকিটের জন্য দলে আসেন তাদেরকে স্রেফ ধান্দাবাজ মনে করি আমি, এর বাইরে আর কিছু না। টিকিট পেলে দলে আসবো, টিকিট না পেলে আবার প্লেন ধরে চলে যাবো। তো 2019-এ যা করেছিলেন হুবহু তাই করছেন। এরকম ধান্দাবাজি নিয়ে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসটা করা যায় না, আর যে দলই করা যাক না। তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরের দিনেই দেবাংশু ভট্টাচার্য প্রচারে নেমে পড়েছে। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা না হলেও গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেন প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী না হলেও তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছেন গতকালই। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী বুধবার দেবী বর্গভীমা মন্দিরে আসেন পুজো দিতে। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেন, পুজো দেন। সঙ্গে ছিলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিধায়ক সুকুমার দে, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দেবাংশু ভট্টাচার্যকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করলেন তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এড়িয়ে যান। 2021 সালে বিধানসভা নির্বাচনে একাধিকবার তৃণমূল লোকসভা কেন্দ্রে এসে প্রচার করেছেন, ফলে তার তমলুকের মাটি চেনা। সব বিচার মা বর্গভীমাই করবেন।